বা তিনি এতদিন কেন এলেন না, এখন কেন এলেন, এবং তার এই আশার যে পরিণতি সেটি কি ঘটতে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমার মস্তিষ্কে যে চিন্তাগুলো নাড়া দিচ্ছে, অথবা আমি রাজনীতি যতটুকু বুঝি, কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই আমার হৃদয় থেকে যে কথাগুলো এই মুহূর্তে উৎসরিত হবে সেটা হলো আমার চিন্তা চেতনা এবং আমার প্রজ্ঞার ফলাফল। আপনারা শুনবেন, ভালো লাগলে স্মরণে রাখবেন, আর ভালো না লাগলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমত, আমি সেই গত 14 মাস থেকে, একেবারে ফার্স্ট ডে থেকে আমার কাছে মনে হয়েছে যে 8 তারিখে, ডিসেম্বর মাস নয়, ঠিক জুলাই মাসের যে বিপ্লব, জুলাই আগস্টের যে বিপ্লব, যেটি 5ই আগস্টে পূর্ণতা পেল এবং সরকার যেদিন গঠিত হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, তার আগের দিন পর্যন্ত জামাত এবং বিএনপির হাতে পর্যাপ্ত সুযোগ ছিল, সুবিধা ছিল। তারা সেই অপরচুনিটিটা হারিয়েছে, নষ্ট করেছে। অর্থাৎ আগস্টের 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ বিএনপি এবং জামাতের যা করণীয় ছিল সেটি তারা করেনি। ক্যান্টনমেন্টে জামাতের আমির গিয়েছেন, বিএনপির মহাসচিব গিয়েছেন, অন্যান্য নেতৃবৃন্দ গিয়েছেন। তারা ইচ্ছা করলে আরও একদিন পরে যেতে পারতেন এবং সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, ইনক্লুডিং জনাব তারেক রহমান সাহেব সহ, সম্মিলিতভাবে যদি তারা একত্রে বসতে পারতেন, বিশেষ করে এখানে দুটো পক্ষ, বিএনপি এবং জামাত, তারা যদি একত্রে বসতেন এবং কিছু ইসলামী সংগঠন যারা আছেন, যারা যথেষ্ট স্যাক্রিফাইস করেছেন, তারা যদি বসতেন, তাহলে একদিন ডিলে হলেও তুলনামূলকভাবে এখন যা কিছু ঘটছে তার চেয়ে পরিস্থিতি ভালো হতো। এবং যখন তারা এই কাজটি না করে সেনাপ্রধানের আহ্বানে সেখানে গেলেন এবং ঠিক একটা জগা খিচুড়ি সরকার গঠিত হলো। সেখানে সেনাবাহিনীর ডিজায়ার ছিল, বিএনপির ডিজায়ার ছিল, জামাতের ডিজায়ার ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের ডিজায়ার ছিল, এনসিপির ডিজায়ার ছিল। এই বিষয়গুলো তারা করা হয়নি। 2 নম্বর হলো যে বিএনপি এবং জামাত তারা রাজনীতির মুরব্বী। তারা কোনো অবস্থাতেই রাজনীতির এই বিষয়াদি নিয়ে তাদের যে পারস্পরিক যে আলোচনা, পলিটিক্যাল ডিসিশন, সেই ডিসিশনে এনসিপিকে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করাটাই তাদের ঠিক হয়নি, উচিত হয়নি। তারা আমাদের সন্তানসমূহ, আমরা যে কোনো ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব এবং তাদের কল্যাণের জন্য আমাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটাই তাদেরকে জানিয়ে দেওয়া উচিত ছিল, যেভাবে নেপালে ঘটেছে। এই 3টি ভুলের কারণে প্রথম দিন থেকে, সরকারের প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত একটার পর একটা অনাসৃষ্টি ঘটে গেছে। এবং এই কথাগুলো দেখবেন যে আমার একটা কনসিস্টেন্সি রয়েছে, ধারাবাহিকতা রয়েছে। এবং এই কারণে কি হলো, দেখুন, আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত 2024 বিএনপির সঙ্গে আমার বা জামাতের সঙ্গে আমার যে সখ্যতা ছিল, ঘনিষ্ঠতা ছিল, আমি 5 তারিখের পর থেকে ধীরে 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 তাদের যে সংস্রব, এর থেকে নিজেকে আলাদা করে একজন স্বতন্ত্র মানুষ হিসেবে, একজন আলোচক হিসেবে, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করেছি দলীয় বৃত্তের বাইরে গিয়ে। এবং ওই দিনই ডিসেম্বর মাসের 6 তারিখে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এইবারে নির্বাচন আমি করব না। বোঝার চেষ্টা করুন। তো কাজে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো ঠিক একই কথা কিন্তু আমি সেই 2014 সনে যখন নির্বাচন হলো তখন থেকে আওয়ামী লীগকে বলে আসছিলাম। তখন আমি আওয়ামী লীগ করতাম যে ইমিডিয়েটলি একটা ইনক্লুসিভ নির্বাচন দিয়ে দেন। এই নির্বাচনটিকে 3 মাসের দিকে যায়েন না। এটা একটা বিনা ভোটে নির্বাচন হয়ে গেছে। 15 দিনের মধ্যে এটা বাদ দিয়ে বিএনপিকে ইনক্লুড করে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচন দিয়ে দেন। আর যদি না দেন, আপনাদের যত দিন যাবে, এমনকি 10 বছর পরে যদি আপনার পতন হয়, মানে তত 10 বছর পরে পতন হলে 10 বছর সময় লাগবে আপনাদের রিগেইন করতে। আর 15 দিন পরে যদি আপনারা ক্ষমতা হস্তান্তর করেন, তাহলে 15 দিনও লাগবে না আপনাদেরকে রিভাইভ করতে। তো সেইটা আমি 4 বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচার করেছি। তো এই যে যখন এই সরকার এলো, তখন যেহেতু আমি পুরো সময়টা 2014 থেকে আওয়ামী লীগের রোষানলে,
আর বিএনপিতে যোগদান করার পর 2018 সালের পর থেকে রীতিমতো আওয়ামী লীগের হিট লিস্টে। ফলে আওয়ামী লীগ অন্যান্য বিএনপির যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে ক্ষয়ক্ষতি করার যে সকল চেষ্টা করেছে প্রায় সবকিছুই আমার উপর করা হয়েছে। অন্যেরা আহাজারি করেছে, মিডিয়ার সামনে এসে বলেছে, কিন্তু আমি এই কথাগুলো বলিনি এবং বলবো না। এর কারণ হলো এগুলো অ্যাবজর্ব করার সক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন বলেই তারা এই কাজগুলো করতে পেরেছে। তো এটা তারপর তারা আমাকে যে অত্যাচার করেছে, জুলুম করেছে, আল্লাহ যে তাদের সেই জুলুম অত্যাচারের প্রতিকূলে আমাকে বাঁচিয়ে রেখেছেন, এজন্য আমি শুকরিয়া আদায় করছি। আবার ধরুন এই সময়টিতে বিএনপি বা জামাতের সেই পুরো সেই 2018 থেকে একেবারে 2024 সন পর্যন্ত আমার যে এন্ট্রান্স ছিল, সংযোগ ছিল, তো আমি অন্যান্য যারা সুযোগ নিয়েছেন এমন কোনো সুযোগ নাই যেটি আমার জন্য প্রযোজ্য ছিল না। সরকারে এখন যারা চালাচ্ছেন তাদের কাছ থেকে সুযোগ নিতে পারতাম, বিএনপির কাছ থেকে নিতে পারতাম, জামাতের কাছ থেকে নিতে পারতাম, অথবা যারা এই সময়টিতে সুযোগ বিতরণ করেছেন আসলে জ্ঞান বুদ্ধি বা কোনো জায়গাতে আমার কাছে নিজেকে তাদের সাথে হীন মনে হয়নি কখনো। এই কথাটা বললাম এই কারণে যে তাদের অনুমতিও দরকার ছিল না। এই যে একটা অরাজক অবস্থার মধ্যে অন্যান্য যারা সুযোগ নিয়েছেন, আমি যদি একটু চেষ্টা করতাম বা ইচ্ছা করতাম, এই সুযোগ নেওয়া আমার জন্য কোনো বিষয় ছিল না। 2-4টে ব্যাংক দখল করা, 2-4টে টেলিভিশন দখল করা, 2-4টে পত্রিকা অফিস দখল করা, তারপরে আওয়ামী লীগের 2-4 দশজনকে সেফ এক্সিট দেওয়া, এক একটা ডিল হয়েছে। যারা সেফ এক্সিট দিয়েছেন শত শত কোটি টাকার ডিল হয়েছে। আওয়ামী মাইন্ডের যে সকল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে শত শত কোটি টাকার ডিল হয়েছে। এগুলো আমার জন্য কোনো ব্যাপারই ছিল না। আমি এই লাইনের মানুষ, সব মুখস্থ, সব জিনিসগুলো মুখস্থ। ফলে 5 তারিখ সকালবেলা থেকে আমি চেষ্টা করলে কয়েক হাজার কোটি টাকার মালিক সহ মানে পদপদবি আমার জন্য কোনো ব্যাপার ছিল না। কাকপক্ষীও টের পেত না। এখন চাঁদাবাজ হিসেবে, দখলবাজ হিসেবে যাদের নাম আসছে, আমি এই কাজ করলেও আমার নাম আসতো না। এর কারণ হলো আমি কৌশলগুলো জানি। তো এনিওয়ে, সেইগুলো বাদ দিয়ে আমি এই যে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, আমার নিজের স্বার্থে সকল প্রলোভন থেকে, লোভ থেকে, লালসা থেকে নিজেকে নিবৃত রাখতে পেরেছি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ আমাকে এই সুযোগ দিয়েছেন। আর ফলে এখন এই কথাগুলো আমি বলতে পারছি। যা বলছিলাম, তখন থেকে আমার কাছে মনে হয়েছে যে তারেক রহমান সাহেবের বাংলাদেশে ফেরত আসা সর্বোচ্চ এবং একমাত্র নিরাপদ যে সময় সেটি ছিল আগস্ট মাস 2025 সালের 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত। যেদিন সরকার গঠন হয়েছে সেই দিন আর ক্ষমতার লাটাই তারেক রহমান সাহেবের হাতে নেই। আর দিন যত গেছে এই বাংলার জমিন, রাজনীতি, আকাশ বাতাস সব কিছু তারেক রহমান সাহেবের জন্য বুমেরাং হয়ে গেছে। অর্থাৎ ইভেন তিনি যদি 2025 সনের জানুয়ারিতে আসতেন, তাহলে ফেব্রুয়ারি মাসে আসলে যে ক্ষয়ক্ষতি হতো তার চেয়ে কম হতো। আর এখন যে আসছেন, মানে তার চেয়ে 100 ভাগের 1 ভাগ ক্ষয়ক্ষতি হতো যদি তিনি আরও 6 মাস আগে আসতেন। ফলে তার যে ঝুঁকিটি, এই মুহূর্তে দেশে ফেরার যে ঝুঁকিটি, এটি একটি মানুষের জীবনের সর্বোচ্চ। এর চেয়ে তার ঝুঁকি থাকে না। তার দলের জন্য ঝুঁকি হলো, মানে এখন দলের সকল কর্মকাণ্ড একটা বিন্দুতে এসে ঠেকে গেছে। নো তারেক রহমান, নো বিএনপি, নো তারেক রহমান, নো রাজনীতি, নো তারেক রহমান, নো ইলেকশন, এমন একটা পর্যায়ে চলে গেছে। ফলে এই যে তার যে দেশে ফেরার যে ঘোষণা এবং এই দেশে ফিরে তার দলকে গুছানোতে তার যে সফলতা, এটার উপরে বিএনপি রাজনীতি অ্যাবসলিউটলি নির্ভর করবে। এখন তিনি এই যে 25 তারিখে আসার যে সিদ্ধান্ত তিনি নিলেন, কেন নিলেন এবং এটার পরিণতি কি? পরিণতি কি হতে পারে সেই ব্যাপারে আমি যাকে বলা হয় মাওলানা আবুল কালাম আজাদ, দ্য ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, পৃথিবীর ইতিহাসের যে সকল রাজনীতির বই রয়েছে তার মধ্যে অন্যতম। ভারত যেভাবে স্বাধীন হলো সেই বইতে মাওলানা আবুল কালাম আজাদ, ইন্ডিয়ান কংগ্রেসের সবচেয়ে দীর্ঘকালীন যিনি প্রেসিডেন্ট ছিলেন এবং স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, তো এই প্রজ্ঞাবান মানুষটি একটা বক্তব্য দিয়ে গেছেন।
রাজনীতির যখন ক্রিটিক্যাল মোমেন্ট আসে, ভীষণ রকম ক্রিটিক্যাল মোমেন্ট আসে, তখন নেতার সামনে দুটো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এসে যায়। প্রথম সিদ্ধান্ত হলো যে এই ক্রিটিক্যাল মোমেন্টে তার হৃদয় থেকে, মন থেকে যেটা নিঃসরিত হয় এবং জনগণ যেটা আশা করতে পারে না, স্বপ্ন দেখতে পারে না বা বলতে পারে না, সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটি নতুন চিন্তা, চেতনা এবং সিদ্ধান্ত যখন কোনো একটা নেতা নিতে পারে, ইতিহাস পাল্টে যায় এবং নেতার বিজয় হয়। এইগুলো একটা। তাহলে কি হলো, যখন একটা ক্রিটিক্যাল সময়ে যায়, সেই ক্রিটিক্যাল সময়ের মধ্যে আপনি স্বাভাবিকভাবে জীবনযাপন করবেন, হাওয়া যেদিকে যায় সেভাবে চলবেন, অথবা আপনি সব কিছুর ঊর্ধ্বে গিয়ে এমন একটা সিদ্ধান্ত নেবেন যার মনোমস্তিষ্কে, যা কিনা কোনো অবস্থাতেই মনোমস্তিষ্কে অন্য মানুষের আসে না। এই আপনার ব্যতিক্রমধর্মী অল অন এ বোল্ড ডিসিশনের কারণে আপনি বিজয়ী হবেন। কিভাবে? সম্রাট কনস্টান্টাইন দ্য গ্রেট, কনস্টান্টাইন দ্য গ্রেট, রোমের সম্রাট। তো তিনি রোমের কাছাকাছি মার্চ করছেন এবং তিনি জানেন যে রোমান যে বাহিনীর সঙ্গে এখানে যে রাজনীতি চলছে তিনি পারবেন না। তো ওই মুহূর্তে তাকে একটা সিদ্ধান্ত নিতে হবে এবং যুদ্ধের আগে অল অন এ সার্ডেন তিনি একটা সিদ্ধান্ত নিলেন। তিনি খ্রিস্ট ধর্মকে রাষ্ট্রধর্ম ঘোষণা করলেন, নিজে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলেন এবং জনগণের মধ্যে একটা নতুন উন্মাদনা তৈরি করে, যুদ্ধে জয়লাভ করে একটা নতুন ডাইনেস্টি তৈরি করলেন। এই পুরো সিদ্ধান্তটি মানে খ্রিস্ট ধর্ম প্রতিষ্ঠিত হওয়ার ৩০০ বছর পরে প্রথম একজন সম্রাট উইদিন ১ মিনিটের মধ্যে নিয়েছিলেন। একই বিপদে পড়েছিলেন সম্রাট বাবর। তিনি আসলেন, যুদ্ধ করলেন, পানিপথের যুদ্ধ। এরপর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে তাকে পরপর কয়েকটি যুদ্ধ করতে হয়। তো গুজরাটের একটি যুদ্ধে গিয়ে, অর্থাৎ এই যে নরেন্দ্র মোদীর যে এলাকা, এই এলাকার লোকজন খুবই দুর্ধর্ষ। তাদের সাথে যুদ্ধ করতে গিয়ে তিনি আর পারছিলেন না, তার সৈন্যবাহিনীর মনোবল ভেঙে যাচ্ছিল। বাবর মদ্যপান করতেন নিয়মিত। তো তিনি সেই যুদ্ধের ময়দানে হঠাৎ করে মদ্যপান বন্ধ করে দিলেন, মদের সকল ভাণ্ড সব ফেলে দিলেন, দিয়ে তিনি ঘোষণা করলেন তিনি আর জীবনে মদ খাবেন না। তার এই রাষ্ট্র শাসন, রাষ্ট্র জয় বিজয়, এটি একটি জিহাদি কর্ম। ফলে তিনি যদি জয়লাভ করেন তাহলে হবেন গাজী, আর মরলে হবেন শহীদ। এই কথা বলে তিনি যখন তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন, তার সৈন্যদের মধ্যে একটা উন্মাদনা তৈরি হলো এবং তিনি একটা ডাইনেস্টি তৈরি করে ফেললেন, ৩৫০ বছরের ডাইনেস্টি। এই হলো সম্রাট বাবর। এইভাবে নেতার একক, মানে এই যে বাবর বা সম্রাট কনস্টান্টাইন, কিংবা ওই যে ইতিহাসের যে আইরিশ বীর রবার্ট ব্রুস, তারা যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, বিশ্বাস করেন কোনো উপদেষ্টার পরামর্শ নয়, কোনো জনগণের কথা নয়, তিনি একা ছিলেন, তানহাই। সেই একা থেকে তিনি এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। তো তারেক রহমান সাহেবের এই যে দেশে ফেরার যে সিদ্ধান্ত, এরকম একটা ঝুঁকিপূর্ণ মুহূর্তে যদি এককভাবে তার নিজের সিদ্ধান্ত হয়, কারো পরামর্শ না হয় এবং তিনি কারো দ্বারা ইনফ্লুয়েন্সড নন, কলনে ছাড়েন, তার মধ্যে একটা এলহাম এসে গেছে, তার কাছে মনে হয়েছে এই মুহূর্তে বাংলাদেশে তার যাওয়া উচিত এবং তিনি যাবেনই। নিশ্চিত থাকেন তিনি বিজয়ী হবেন, সফল হবেন, তার প্রতিপক্ষরা পরাজিত হবে। কিন্তু যদি পপুলারিটি পাওয়ার জন্য তার কোনো পরামর্শকের পরামর্শ অনুযায়ী, অথবা এই যে সামাজিক মাধ্যমে বিভিন্ন যারা ইনফ্লুয়েন্সার রয়েছেন, বিভিন্ন কমেন্ট করেন, তার আসা উচিত, কাল আসা উচিত, অর্থাৎ জনগণের কথা মধ্যে যদি তিনি আসেন, তাহলে তার পরিণতি কী হবে? যেটি মাওলানা আবুল কালাম আজাদ তার ইন্ডিয়া উইন্স ফ্রিডমে দ্বিতীয় রাজনীতিবিদ যারা রয়েছেন, লিডার যারা রয়েছেন, তাদের দ্বিতীয় যে কর্মটি ক্রিটিক্যাল মোমেন্টে, প্রথম কর্ম হলো যে তিনি নিজের মতো সিদ্ধান্ত নেবেন, যেটা আমি আগে বললাম, আর দ্বিতীয় কর্মটি হলো তিনি যদি জনগণের কথা মতো, জনগণের কথায় নাচেন, জনগণের কথায় সায় দেন এবং জনগণের কথায় সায় দিয়ে তিনি সেই কাজ করেন যেটি তিনি বিশ্বাস করেন না, যেটি করার সামর্থ্য তার নেই, আর স্বাভাবিক কমন সেন্স অনুযায়ী, একেবারে সাধারণ কমন সেন্স অনুযায়ী যে কোনো মানুষ বলবে
যে এই কাজটি করা ঠিক হয়নি। এরকম কোনো কাজ যখন একটা নেতা করে, তার পতন, ধ্বংস একেবারে শতভাগ নিশ্চিত। এখন এই যে জনাব তারেক রহমান সাহেবের যে আগমন, সেই আগমন উপলক্ষে কি হবে আগামীতে কোর্স অফ অ্যাকশন, এটা আমরা দেখতে পাবো। কিন্তু অ্যাডভান্স আমি যে কথাগুলো বললাম, এটা কেবলই মতো জনাব তারেক রহমান সাহেব জানেন, আর উপরে জানেন আল্লাহ। যদি দুনিয়ার পলিটিক্যাল সায়েন্স অনুযায়ী কোনো কিছু সেখানে সিদ্ধান্ত গৃহীত হয়, তাহলে ওই যে আমি বললাম এই যে অন্তরের কথা বা ঘটনা, এটা কেবলমাত্র তারেক রহমান সাহেব জানেন, আর জানেন তার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এটা গেল দ্বিতীয় পার্ট। তৃতীয় পার্ট হলো তার আগমনকে কেন্দ্র করে যে ধরনের জলসা হচ্ছে, মানে সংবর্ধনার আয়োজন হচ্ছে, সাংবাদিকদেরকে ডাকা হচ্ছে, গানের আয়োজন, মানে তাকে সেলিব্রেট করার জন্য বিভিন্ন জায়গাতে সঙ্গীতের আয়োজন হচ্ছে, কনসার্ট হচ্ছে, এগুলো আমার কাছে ভালো লাগছে না। এগুলোর মধ্যে আমি অশনি সংকেত দেখতে পাচ্ছি। এর কারণ হলো, যখন কোনো কিছুর আগমন নিয়ে খুব বেশি অ্যাডভান্স উৎসাহ দেখানো হয়, উদ্দীপনা দেখানো হয়, তখন আল্লাহ আসলে বেজার হন। তার এই আগমনটার কোনো হেতু নেই। তিনি এমন কোনো সফলতা বানিয়ে নিয়ে আমাদের এই দেশে আসছেন না। তাকে একটা যুদ্ধ করার জন্য আসছেন তিনি। আমরা আনন্দ দেখাবো কেন? তিনি কোনো মেসেজ নিয়ে আসছেন না, যে মেসেঞ্জার হিসেবে সুসংবাদ নিয়ে আমাদের জন্য আসছেন না। আমরা কেন আনন্দ দেখাবো বলেন? তিনি যে বাংলাদেশ থেকে গেছেন একটা করুণ পরিণতির মুখোমুখি হয়ে, অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে, কষ্ট পেয়ে, দুর্ভাগ্যের রাজপুত্র রূপে তিনি দেশ ত্যাগ করেছিলেন 1/11-এর সময়। এটা ছিল অপমানের একটা বিদায়। সেখান থেকে তিনি আবার যখন ফিরছেন, সেই ফেরাটার মধ্যে দল হিসেবে বিএনপি, ব্যক্তি হিসেবে তারেক রহমান সাহেবের আপনি সাকসেস রেশিওটা দেখেন। জামাত বলবে যে তারা তো এই কাজ করেনি, এই কাজ মাস্টার মাইন্ড হিসেবে এই বিপ্লবটা আমরা ঘটিয়েছি। বিএনপি বলে যে না, আমরা ঘটিয়েছি। তো সব মিলিয়ে যেটা নিয়ে বিতর্ক আছে, যেটার পিছনে লিখিত ইতিহাস আছে, দলিল আছে, এবং সেই সকল দলিলের মধ্যে একটা সিঙ্গেল শব্দ পাবেন না যে তারেক রহমানের জেনুইন জীবনের হুমকি আছে। তো সেই হুমকি বিবেচনাতে আসলে হুট করে ওনার দেশে আসাটা প্রস্তুতি ছাড়া এবং সময় ছাড়া পরিকল্পনা করাটা খুব জটিল একটা সিদ্ধান্তের ব্যাপার। একদিকে মা মৃত্যুসজ্জায় আছেন, তার পাশে থাকাটা যেমন জরুরি, এটা আবেগের একটা ব্যাপার আছে। আর যারা মায়া কান্না করছেন অথবা এগুলো নিয়ে সমালোচনা করছে, তাদের মাথায় রাখতে হবে আমাদের যে কারো থেকে তারেক রহমান তার মাকে বেশি ভালোবাসে, সম্পর্কটা তাদেরই বেশি গভীর, বায়োলজিক্যাল। আমাদের সম্পর্কটা পিওরলি পলিটিক্যাল। তো সেই জায়গাতে এই রিয়েলিটিটা শুধু তারেক রহমানই জানবেন, যে তার আসলে জীবন নাশের হুমকি আসলে কতটুকু আছে, এবং দিল্লির পন্থী যে গোলামরা আছে, আওয়ামী লীগের লাসপেন্সাররা যারা এখনও বেঁচে আছেন, তারা আসলে কতটুকু চেষ্টা করতেছেন এটা করবার জন্য। দেশের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ যেটা, সেটা হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার অসুস্থতা। উনি হাসপাতালে খুবই সংকটাপন্ন অবস্থায় আছেন। ডাক্তাররাও খুব বেশি আপডেট দিতে পারছেন বলে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না আর কি। একই অবস্থায় আছেন আইসিইউতে সর্বশেষ, এবং দেশব্যাপী সকল মহলে, সকল দলের ঊর্ধ্বে উঠে সবাই ওনার জন্য দোয়া করছেন। সবাই তার জন্য শুভকামনা, উনি যেন সুস্থ হয়ে ফিরে আসেন, নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, শেখ হাসিনার বিচারের শেষ অংশ যেন বাস্তবায়ন হয় সেটা উনি দেখে যেতে পারেন। তো সেই দোয়া এবং আকাঙ্ক্ষা সবার মধ্যে আছে। এবং প্রায় একই সময়ে গত কয়েকদিন আগে অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের একটা স্ট্যাটাস নিয়ে বেশ তোলপাড় হয়েছে, যে সন্তান হিসাবে উনি দেশে আসার যে আকাঙ্ক্ষা ওনার ভিতরে আছে, কিন্তু এটা ওনার একক সিদ্ধান্ত অথবা নিয়ন্ত্রণাধীন বাস্তবতার মধ্যে নাই। তো যেটা নিয়ে অনেক পক্ষে বিপক্ষে অনেক যুক্তি তর্ক, স্পেকুলেশন চলছে, ধারণা, পর্যালোচনা, বিশ্লেষণের কাজ চলছে। তো সেখানে আমাদের অবজারভেশন অনেকগুলো আছে। প্রথমটা হচ্ছে যে
তো তারেক রহমান আসলে কি বুঝিয়েছেন এটার ব্যাখ্যা আসলে উনিই দিতে পারবেন, অথবা ওনার ক্লোজ সার্কেল অন্তরাজ যারা আছেন তারা দিতে পারবেন যে উনি আসলে কি মিন করছেন। দ্বিতীয়ত হচ্ছে, আমরা যতটুকু জেনেছি তারেক রহমান 1/11-এর সময় যে নির্যাতনের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, সেই সময়ের পর থেকে উনি যেহেতু লন্ডনে আছেন, ওনাকে অ্যাসাইলাম অথবা পলিটিক্যাল অ্যাসাইলাম অথবা রাজনৈতিক যে রিফিউজি স্ট্যাটাস যেটা দেওয়া হয় আর কি ওই রাষ্ট্রগুলো, পশ্চিমা দেশগুলোতে, সেরকম একটা অ্যাসাইলাম উনি নিয়েছেন, গ্রান্ট করেছে ব্রিটিশ গভর্নমেন্ট। এবং আমি যেহেতু ইংল্যান্ডে লম্বা সময় ইমিগ্রেশন, অ্যাসাইলাম, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল প্র্যাকটিস করেছি, তো সেই অনুষঙ্গকে কেন্দ্র করে আমি জানি যে যেই দেশের নাগরিকরা অ্যাসাইলাম ক্লেম করেন, যদি ব্রিটেন অথবা ইউরোপ, আমেরিকা তাকে অ্যাসাইলাম গ্র্যান্ট করেন, সালাম যদি গ্রান্ট করেন, তাহলে ওই রিফিউজি স্ট্যাটাসের যে ডকুমেন্ট দেওয়া হয় সেই ডকুমেন্টে লেখা থাকে যে এই ডকুমেন্টটা দিয়ে পৃথিবীর যে কোনো দেশে যাওয়া যাবে এক্সেপ্ট কান্ট্রি অফ অরিজিনের নাম লেখা থাকে, যেই দেশ থেকে আপনি পালিয়ে আসছেন। এবং আমরা জানি যে এটা ন্যায্য এই কাজটা, কারণ হচ্ছে যে আপনি ওই দেশে অনিরাপদ বলেই তো আপনি এখানে এসে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করছেন। অতএব যদি ওই দেশে আপনি চলেই যেতে পারেন, তাহলে তো আর আপনার এখানে রাজনৈতিক আশ্রয় দেবার কোনো প্রয়োজন তৈরি হয় না। তো সেই জায়গাতে এখন আমরা ধারণা করছি যে তারেক রহমান যেটা অ্যাসাইলাম গ্র্যান্ট হয়ে এসছে, ওইটা ইনিশিয়ালি 5 ইয়ার্সের একটা স্মার্ট কার্ড দেয়, আপনার বায়োমেট্রিক কার্ড দেয়, এরপরে হচ্ছে যে আপনার একটা আইলা আসে আর কি, ইনডেফিনিট লিভ টু রিমেইন আর কি, অথবা পিআর বলে, স্থায়ীভাবে থাকবার অনুমতি। তো সেরকম একটা ডকুমেন্টে আছেন। তিনি ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন কিনা ওটা আমরা জানি না। যদি নিয়ে থাকেন তাহলে ওই ব্রিটিশ পাসপোর্ট দিয়ে আবার যে কোনো দেশে যাওয়ার সুযোগ ওনার তৈরি হবে। শুধুমাত্র সেক্ষেত্রে বাংলাদেশের যে ডকুমেন্টটা আছে, আপনার ট্রাভেল ডকুমেন্টের একটা বিকল্প নো ভিসা রিকোয়ার্ড একটা স্ট্যাম্প নিতে হবে, যে ব্রিটিশ পাসপোর্টে বাংলাদেশি অরিজিন হিসাবে ওনার এখানে আসতে কোনো ডকুমেন্টের প্রয়োজন হবে না, কোনো আলাদা কোনো ভিসার প্রয়োজন হবে না, শুধু নো ভিসা একটা স্ট্যাম্প ওখানকার লোকাল ব্রিটিশ বাংলাদেশের হাই কমিশন স্ট্যাম্প করে দেবে ওখানে। তো এর বাইরে হচ্ছে এই রিয়ালিটি হচ্ছে ওনার লিগাল জায়গা। এখন উনি যে ফিরতে পারছেন না ইমিডিয়েটলি, অথবা অনেকেই প্রত্যাশা করেছে যে গত 1 বছর 16 মাস থেকেই তো উনি ফেরার কথা বাংলাদেশে, যেহেতু লম্বা সময় নির্বাসনে আছেন, এখন মামলা মোকদ্দমার ঝামেলা মিটে গেছে, দেশে আসলে উনিকে গ্রেফতার করা হবে অথবা জেলে যেতে হবে এমন কোনো সম্ভাবনা নাই। ইভেন বাংলাদেশ সরকার এমনটাও বলেছে, ইমিডিয়েটলি যদি ওনাকে একটা ট্রাভেল ডকুমেন্ট দিতে হয়, সেক্ষেত্রে ওনারা 24 ঘন্টার ভিতরে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করে দেবেন। তো সেক্ষেত্রে উনি তো বাংলাদেশি পাসপোর্ট যেহেতু ওনার হাতে হয়তো এখন নাই, তো ওনার ফিরে আসার ওই টেকনিক্যাল জায়গাটা আছে। তো এখন লিগালি উনি এরকম একটা জায়গাতে আছেন কিনা যেটা ওনাকে সিদ্ধান্ত নিতে সময় নিতে হচ্ছে দেশে ফেরার ব্যাপারে, সেটা উনি ভালো জানবেন আর কি, বাট এটা একটা বিষয়। দ্বিতীয় একটা মোটা দাগের বিষয় হচ্ছে নিরাপত্তার বিষয়, যেটা বিএনপির যে নেতৃত্বের কাঠামো, পরিবার কেন্দ্রিক, একক ব্যক্তি কেন্দ্রিক যে নেতৃত্বের কাঠামো, এই কাঠামোর সুবিধা যেমন আছে অসুবিধাও আছে। সুবিধার জায়গাটা কি দেখেন, 1/11-এর সরকার থেকে শুরু করে -2 ফর্মুলার যে ডিপ স্টেট, দিল্লির যে আধিপত্যবাদী শক্তি, বাংলাদেশের যে গোলামগুলো আছে, তারা সবাই মিলে চেষ্টা করছে যে জিয়া পরিবারকে বাংলাদেশের এই ডান রাজনীতি থেকে মাইনাস করবার জন্য। তো সেই জায়গাতে ওনার জেনুইন জীবনের হুমকি আছে। উনি নির্যাতনের শিকার হয়েছেন, ওনার ভাই মালয়েশিয়া থাকা অবস্থায় এক্সাইলে মারা গেছে, মা অ্যাক্টিং চেয়ারপারসন, উনি লম্বা সময় নির্যাতনের শিকার হয়েছেন, ওনার বিরুদ্ধে সম্ভবত 30-35টা মিথ্যা মামলা আছে। জিয়া অরফানেজ ট্রাস্টের মতো একটা ফাউল মামলাতে ওনাকে 7-8 বছরের জেল দেওয়া হয়েছে 2 কোটি টাকা তসরুফ করবার জন্য, অথচ 2 কোটি টাকা উনি কখনো উঠান নাই, ওটা অ্যাকাউন্টে আছে এবং সুদে আসলে বেড়ে ওইটা এখন 7-8 কোটি টাকা হয়েছে, ওটা বাংলাদেশ সরকারের কাছে আছে। এমন একটা মিথ্যা মামলায় ওনাকে জেল খাটতে হয়েছে। ওনার 40-45 বছরের বাড়ি মইনুল রোডের যে বাসা ছিল,
যেটা ওনাকে দেয়া হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে, সেই বাড়িটা থেকে ওনাকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে এবং ঘরটাকে বুলডোজ করে দেওয়া হয়েছে। ওনার যে স্মৃতি ছিল সেই বাড়ি থেকে সেগুলো বের করে দেওয়া হয়েছে। অতএব এই নিরাপত্তাহীনতার একটা জায়গা ওনাদের সিরিয়াসলি আছে এবং এই সংকটটা হচ্ছে বিএনপি লিডারশিপের, যে এত কিছুর পরেও কিন্তু 111-এর সরকার বিএনপি ভাঙতে চেয়েছে, নেতৃত্ব ভাঙতে চেয়েছে। গত 15-16 বছর ধরে বিএনপিকে 2 ভাগ 3 ভাগ করবার চেষ্টা করা হয়েছে। বিএনপি নামে অন্য বাটপারি নাম দিয়ে দল করার চেষ্টা করা হয়েছে। যেমন ধরেন বি চৌধুরীকে প্রমোট করা, তার দলকে, তারপরে হচ্ছে নাজমুল হুদা, ব্যারিস্টার নাজমুল হুদা, যিনি জিয়াউর রহমানের সাথে রাজনীতি করেছেন, তাকে দিয়ে একটা দল করার চেষ্টা করা হয়েছে। এই দল ভাঙার প্রচেষ্টাগুলো কিন্তু কাজে লাগে নাই। সংস্কারপন্থী উদ্যোগ নিয়ে দল ভাঙার চেষ্টা করা হয়েছে। 111-এর যে নির্বাচন কমিশন ছিল সেগুলো কিন্তু কাজে লাগে নাই। তো সেই জায়গাতে হচ্ছে জিয়া পরিবারের যে একটা এক্সক্লুসিভ লিডারশিপের জায়গা, সেই জায়গাটা বিএনপিকে এই বেনিফিটটা দিয়েছে। এইটার ফ্লিপ সাইড হচ্ছে যে ক্রিটিক্যাল টাইমে কোনো বিকল্প লিডারশিপ নাই। এখন তারেক রহমানই এক্সক্লুসিভ নেতা এই দলের, এবং এই সিম্বলিক জায়গাটা তাদের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ। তো সেই জায়গায় সিকিউরিটি কনসার্নটা যদি খুব মারাত্মক হয়, এবং আমরা বিভিন্ন অনুষঙ্গ থেকে দেখতে পাচ্ছি যে তার আসলে জেনুইন সিকিউরিটি কনসার্ন আছে, যে বুলেট প্রুফ গাড়ি কিনবার জন্য অনুমতি নিয়েছেন, তারপরে হচ্ছে আর্মস বৈধ অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেছেন। এরপরে ওনার ওয়াইফ ডাক্তার জুবাইদা রহমান যখন এসছেন, তিনিও সরকারের প্রোটেকশন নিয়েছেন, নিরাপত্তা আবেদন করে স্পেশাল নিরাপত্তা নিয়েছেন। এবং এখন আবার বেগম খালেদা জিয়াকে রিসেন্টলি, উনি এমনিতেই সাবেক প্রাইম মিনিস্টার হিসেবে রাষ্ট্রের অনেক প্রোটেকশন রেগুলারলি পাওয়ার কথা, যদিও হাসিনা আমলে সেগুলো থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার ভিভিআইপি তাকে স্ট্যাটাস দিয়েছে, এবং এটার মধ্য দিয়ে উনি স্পেশাল সিকিউরিটি ফোর্সের যে সেফ প্রোটেকশন আছে, যেটা প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টকে দেওয়া হয়, অথবা ভিনদেশি হেড অফ স্টেটরা যখন আসে, জাতিসংঘের মহাসচিবের মতো মানুষরা যখন আসেন, অথবা 1-2 সপ্তাহ আগে ভুটানের প্রধানমন্ত্রী এসেছিলেন, ওনাদের মতো লোকদেরকে এই প্রোটেকশনটা দেওয়া হয়। এইটা বেগম জিয়াকে দেওয়া হবে। এবং দেখলাম কালকে এটার একটা প্রোটোকল ড্রিল আছে এভারকেয়ার হাসপাতালের চারপাশে একটা খোলা মাঠে, সম্ভবত 2টা বিমান এসএফের উড্ডয়ন করবে, ওঠানামা করবে ওই সিকিউরিটি ড্রিলের অংশ হিসাবে। তো সেই জায়গাতে তারেক রহমানের সার্টেনলি লিডারশিপের জায়গাতে এক্সক্লুসিভ হওয়ার কারণে তাদের এই নিরাপত্তা সংকটটা যেমন আছে, এটা দলকেও হুমকির মুখে ফেলার একটা সম্ভাবনা আছে। আমাদের মনে আছে গত কয়েক মাস আগে যখন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেফতার করা হয়, ডিবিতে রিমান্ডে কিন্তু তিনি অনেকগুলো কথা বলেছেন। তার ভিতরে উনি সুব্রত বাইন কীভাবে ভারতে প্রশিক্ষণ নিয়েছে, অনেকগুলো পাসপোর্ট ব্যবহার করা, অনেকগুলো ফোন ব্যবহার করা, অনেকগুলো নামে ভারতের ডকুমেন্ট, বাংলাদেশের ডকুমেন্ট থাকা, এবং ভারতের গোয়েন্দা সংস্থাগুলো তাকে কীভাবে প্রিপেয়ার করেছে তারেক রহমানকে হত্যার চেষ্টা অথবা জাতীয় নেতৃবৃন্দকে হত্যার চেষ্টা করবার যে বিভিন্ন অপারেশন, সেগুলো কিন্তু সে খোলামেলা বলেছে তার জবানবন্দিতে। অতএব সেই বাস্তবতায় তারেক রহমানের জেনুইন জীবনের হুমকি আছে। তো সেই হুমকি বিবেচনাতে আসলে হুট করে ওনার দেশে আসাটা প্রস্তুতি ছাড়া এবং সময় ছাড়া পরিকল্পনা করাটা খুব জটিল একটা সিদ্ধান্তের ব্যাপার। একদিকে মা মৃত্যুসজ্জায় আছেন, তার পাশে থাকাটা যেমন জরুরি, এটা আবেগের একটা ব্যাপার আছে। আর যারা মায়া কান্না করছেন অথবা এগুলো নিয়ে সমালোচনা করছে, তাদের মাথায় রাখতে হবে আমাদের যে কারো থেকে তারেক রহমান তার মাকে বেশি ভালোবাসে, সম্পর্কটা তাদেরই বেশি গভীর, বায়োলজিক্যাল। আমাদের সম্পর্কটা পিওরলি পলিটিক্যাল। তো সেই জায়গাতে এই রিয়েলিটিটা শুধু তারেক রহমানই জানবেন, যে তার আসলে জীবন নাশের হুমকি আসলে কতটুকু আছে, এবং দিল্লির পন্থী যে গোলামরা আছে, আওয়ামী লীগের লাসপেন্সাররা যারা এখনও বেঁচে আছেন, তারা আসলে কতটুকু চেষ্টা করতেছেন এটা করবার জন্য। তৃতীয় একটা বিষয় হচ্ছে যে বিএনপির নেতারা প্রায় এখন বলছেন যে উনি তাড়াতাড়ি চলে আসবেন, তফসিল ঘোষণার আগে পরে আসবেন, নির্বাচনের আগে আসবেন, কারণ ইতিমধ্যে তাকে প্রার্থী করা হয়েছে। অতএব প্রার্থী করতে হলে কোনো না কোনো ফর্মে তাকে তো ভোটার হতে হবে, এখানে আসতে হবে নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য। এই জন্য বিএনপির নেতৃবৃন্দ প্রায় বলছেন যে কাছাকাছি সময় উনি চলে আসবেন।
আবার এমনটাও অনেকে ডাক্তারদের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিদেশে নেবার মতো যদি স্বাস্থ্যের অবস্থা থাকে বেগম জিয়ার, তাহলে তাকে ইউরোপে লন্ডনে নেবার চেষ্টা চলতে পারে। তাহলে সেক্ষেত্রে তারেক রহমান আসবেন, আসলে বেগম জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। তো সেই বাস্তবতাটাও ওনাদেরকে বিবেচনায় নিতে হচ্ছে। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এইটাকে যদি নেতিবাচকভাবে দেখবার চেষ্টা কেউ করে, এটা দেখার সুযোগ আছে, বাট আমরা বোধ করছি যে এটা একান্তই ওনাদের আভ্যন্তরীণ ব্যাপার। দলের স্ট্যান্ডিং কমিটি, অ্যাডভাইজারি কমিটি, পরিবার সবাই মিলে তারা আসলে সিদ্ধান্ত নেবেন যে তারেক রহমানের জন্য কোনটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট টাইম ফেরার। বাট আমরা মনে করি যে এই ব্যাপারে তারেক রহমান আরও খোলামেলা হতে পারেন কিনা জাতির সাথে, যেহেতু তিনি সবচেয়ে বড় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা, এবং আগামী নির্বাচনে যদি বিএনপি সরকার গঠন করা হয়, করে ধারণা করা হচ্ছে উনি প্রধানমন্ত্রী হবেন, তো সেক্ষেত্রে ওনার ব্যাপারটা আরও বেশি যদি স্বচ্ছ হয়, দেশবাসীর কাছে আরও পরিষ্কার করা যায়, তাহলে সেটা দেশের জন্য ভালো হবে এবং বিএনপি লিডারশিপ, নেতা কর্মী, তৃণমূল সবাই এটাকে ওয়েলকাম করবে। তার পক্ষে ব্যাখ্যা করা সম্ভব নয়। তিনি শুধু এটুকু জানাতে চান যে তিনি খুব শিগগিরই দেশে ফিরতে আশাবাদী। এরপর থেকেই ঘটনা প্রবাহ খুব দ্রুত বদলাতে থাকে এবং ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান যে তারেক রহমান অবশেষে 25শে ডিসেম্বর ঢাকায় ফিরছেন। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর বাংলাদেশে যে ধরনের প্রতিক্রিয়া হয়েছে, ওসমান হাদির পক্ষের সহকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক, তারা যে ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছে, রাজপথে যে ধরনের বিক্ষোভ করেছে, এবং সর্বশেষ ওসমান হাদির মৃত্যুর পর এই ঘটনার প্রতিক্রিয়ায় রাতভর বাংলাদেশে দুটো সংবাদপত্র এবং সাংস্কৃতিক সংগঠন, ছায়ানট সহ বিভিন্ন জায়গায় যেভাবে ভাঙচুর চালানো হয়েছে, তাতে তারেক রহমানের জন্য অধীর প্রতীক্ষায় অপেক্ষা শুরু করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম প্রথম আলো, ডেইলি স্টারের 2 সম্পাদক তো বটেই, বাংলাদেশে অবস্থিত বিদেশি রাষ্ট্রদূতেরা এবং দূতাবাসগুলোও বটে। এই অবস্থায় সরকার যেসব কথায় গড়িমসি করে এতদিন ধরে তারেক রহমানের আশা আটকে রাখছিল, মানে নিরাপত্তা কিভাবে তাকে দেওয়া হবে সে বিষয়টা নিয়ে এক রকমের উদ্বেগ, তারপর এত বড় একজন নেতা এলে যে ধরনের ভিড় হবে সে ভিড় সরকার সামাল দিতে পারবে কিনা, নির্বাচনের আগে এই ভিড় ভাট্টা কিংবা তারেক রহমানকে ঘিরে যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হবে সেটা রাজনীতিতে বা রাজনৈতিক ক্ষেত্রে যে ধরনের এক রকমের প্রভাব তৈরি করবে, সেগুলো নিরাপত্তাজনিত দৃষ্টি থেকে দেখে সামাল দেওয়া সম্ভব হবে কিনা, এসব কথা যেমন সরকার বলে আসছিল বিএনপি সহ তারেক রহমানকে, এবং তারেক রহমানের নিরাপত্তার দায়িত্ব নিতে আসলে পূর্ণাঙ্গভাবে রাজি হচ্ছিল না, ঠিক তেমনিভাবে তারেক রহমান দেশে এলে তিনি যে ধরনের প্রভাব তৈরি করবেন তা অন্য রাজনৈতিক দলগুলোর জন্য লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করবে, এবং সে কারণে অন্য রাজনৈতিক দলগুলো আসলে তারেক রহমানকে কোনো বিশেষ ব্যবস্থায় দেশে ফিরিয়ে আনতে উৎসাহিত করছে না সরকারকে, বরং এক রকমের বাধা সৃষ্টি করছে, তাদের এক রকমের আপত্তি জানাচ্ছে। সরকারের দিক থেকে বরাবরের স্ট্যান্ড বা বরাবরের অবস্থান ছিল সেটা, কিন্তু এখন যখন ওসমান হাদির মৃত্যুর পর সরকার 10-12 লাখ লোকের সমাবেশ, মানে ওসমান হাদির জানা যায় যে বিক্ষুব্ধ শোকগ্রস্ত মানুষের সমাবেশ হয়েছিল, সেটা যখন সরকার সামাল দিয়ে ফেলতে পেরেছে, তখন সরকারের পক্ষে সেই অজুহাতগুলো দেওয়া খুব অসম্ভব হয়ে পড়ছে। এখন বিএনপির জন্য ভীষণ নির্ভেজাল হয়েছে তারেক রহমানের জন্য তার আগমন উপলক্ষে সকল রকম আয়োজন করার বিষয়টি। সরকারের পক্ষ থেকে এখন রীতিমতো তারেক রহমানের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার এক রকমের আলাপ আলোচনা, ব্যবস্থা করা যায় কিনা সেসব নিয়ে সভা এসব চলছে, কারণ বিদেশি দূতাবাসগুলোর তরফেও খুব শিগগিরই যথাসম্ভব প্রস্তুতি নিয়ে তারেক রহমানকে যথাসাধ্য মর্যাদায় ফিরিয়ে এনে দ্রুত নির্বাচন করে বিএনপির হাতে, তারেক রহমানের হাতে এক রকমের ক্ষমতা তুলে দেওয়ার চাপ আছে
ডক্টর ইউনূস সহ তার সরকারের উপরে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিযুক্ত দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত সার্জিও গোর ডক্টর ইউনূসকে ফোন করেছিলেন এই মঙ্গলবারেও, এবং তিনি ফোন করে স্পষ্ট করে জানতে চেয়েছেন যে বাংলাদেশের নিরাপত্তার পরিস্থিতিটা কি। ডক্টর ইউনূস সরকার সত্যিকার অর্থেই নির্বাচনে সকল প্রার্থীর, এবং মনে রাখবেন তারেক রহমান একজন গুরুত্বপূর্ণ প্রার্থী এই নির্বাচনের, এবং তিনি জানতে চেয়েছেন সার্জিও গোর যে ডক্টর ইউনূস সরকার সত্যি নির্বাচনে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করে ফেব্রুয়ারি মাসেই নির্বাচন অনুষ্ঠান করতে পারবে কিনা, এবং ফেব্রুয়ারির মধ্যে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকার সরে যাবে কিনা। আসলে প্রথম আলো ডেইলি স্টারের উপর হামলার ঘটনাটি একরকম ভাবে বলা যেতে পারে জামায়াতে ইসলামী সহ তাদের যে রাজনৈতিক মিত্রবর্গ তাদের দিকে একরকমের সন্দেহের আঙুল তুলেছে পশ্চিমা দেশগুলোর তরফে, এবং যে ধরনের স্লোগান দিয়ে যে ধরনের ব্যক্তিবর্গ প্রথম আলো ডেইলি স্টার ছায়ানটে হামলা চালাচ্ছিলেন, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর দূতাবাস এবং রাষ্ট্রদূতেরা এবং তাদের কূটনীতিকেরা একরকমের বিশ্বাস করছেন যে এর পেছনে চরমপন্থী গোষ্ঠীগুলোর উস্কানি আছে, এবং তারা মনে করছেন যে এর পেছনে জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্ব ভূমিকা রেখে থাকতে পারে এই ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়া এবং মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই পুরো পরিস্থিতিটাকে উস্কে দেওয়ার পেছনে। এ কারণে মতিউর রহমান মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক, ডেইলি স্টার সম্পাদক, তারা যে শুধু তাদের পোড়া ভাঙা যে অফিস কর্মস্থল সেটা দেখাতে পশ্চিমা রাষ্ট্রদূতদের ডেকে নিয়ে আসছেন তাই নয়, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আয়োজনে এক সমাবেশে গিয়ে মতিউর রহমান সেখানে গিয়ে বলে এসেছেন যে তারেক রহমান যদি আরো আগে ফিরতে পারতেন ভালো হতো, আর মাহফুজ আনাম বলে এসেছেন যে তারেক রহমানের নেতৃত্বেই তারা ভবিষ্যৎ বাংলাদেশের একটা ছবি দেখতে পাচ্ছেন। এখন আসলে এক রকমের অনেকগুলো গোষ্ঠীর জন্য যারা নভেম্বর পর্যন্ত তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে মানতে পারছিল না, এবং যেই ফলশ্রুতিতে তারেক রহমানকে বিএনপির মনোনয়ন ঘোষণার সময় নভেম্বরের 4 তারিখে তার মা খালেদা জিয়ার জন্য 3টি আসন রাখতে হলো, এবং তার জন্য একটা আসন তিনি রেখেছিলেন, কারণ তখনও বিএনপি এক রকমের এই বিদেশি বিভিন্ন দূতাবাস মানে পশ্চিমা দেশ, ভারত তো বটেই, অন্যদিকে বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধি মানে মতিউর রহমান, মাহফুজ আনাম সহ প্রভাবশালী ব্যক্তিবর্গ, বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়, এদের প্রত্যেকের কাছ থেকে এমন মতামত পাচ্ছিল যে বিএনপি যাতে ক্ষমতায় এলে প্রথমত খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বা খালেদা জিয়াকে সামনে রেখেই নির্বাচনে যায় এবং সরকার গঠন করে, তারপর তারেক রহমান দেশে ফিরে এক রকমের দায়িত্ব নিতে পারেন। কিন্তু খালেদা জিয়া যে কতটা ঘোরতর অসুস্থ সেটা 23শে নভেম্বরের পর থেকে পরিষ্কার হওয়ার পর, এবং এই যে যা ঘটনা প্রবাহ যেসব দিকে মোড় নিল, বিশেষ করে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর, এখন প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারেক রহমান ফিরবেন, নির্বাচনে তার দলের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করবেন এবং তিনিই হবেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। কাজেই তারেক রহমান প্রকৃত অর্থেই প্রধানমন্ত্রীর মর্যাদায় দেশে ফিরছেন। তার দল বিএনপি এরই মধ্যে তারেক রহমানকে এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্সের নিরাপত্তা দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেছে। সাধারণভাবে সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, এই ভিভিআইপি ব্যক্তিরা এসএসএফ সুবিধা পান। তারেক রহমানের মা খালেদা জিয়াকে একেবারে শয্যাশায়ী অবস্থায় এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থাতেই সরকার এসএসএফ এর সুবিধা দিয়েছে, কিন্তু এখন তারেক রহমানকে এসএসএফ সুবিধাটা ঠিক কোন ক্যাটাগরিতে দেওয়া হবে তা নিয়ে সরকারকে আলোচনা করতে হচ্ছে। কারণ তারেক রহমান কোনো সরকার প্রধান নন, রাষ্ট্রপ্রধান নন, এমনকি তিনি কোনো দলেরও প্রধান নন। মনে রাখবেন তিনি এখনো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্যদিকে জামায়াতে ইসলামীর ডাক্তার শফিকুর রহমান সবে সরকারকে আবেদন করেছেন এই ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পর যাতে তাকে গানম্যান দেওয়া হয়, যাতে তিনি যত নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নিচ্ছেন সেসব জায়গায় তিনি গানম্যানের প্রহরায় যেতে পারেন, এবং তার বাড়িকেও যাতে একটা সার্বক্ষণিক সশস্ত্র পাহারায় আনা হয় সে বিষয়ে তার দলের তরফে সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। সরকার এই আবেদন শুনে 20 জনকে যে সোমবার সরকারি গানম্যান দিয়েছে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন,
করেছিলেন, তার মধ্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানও আছেন। কিন্তু তারেক রহমান পাবেন এসএসএফ, আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী যিনি নির্বাচনে হতে যাচ্ছেন তিনি কিনা পাবেন গানম্যান। এই পার্থক্যটা, এ ধরনের পার্থক্য নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করবে, এটাই কিন্তু জামায়াতে ইসলামী এতদিন ধরে ব্যাপক আপত্তি সরকারকে জানিয়ে আসছিল। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে সরকারের সেটা শোনবার কোনো অবস্থা নাই। সরকার বিবেচনা করছে এখনো যে কি করে তারা এসএসএফ সুবিধা তারেক রহমানকে আশা মাত্র দিতে পারে। একদিকে সরকার যেমন বলছে যে দেশে ফিরে তিনি 196 নম্বরের যে বাড়িটায় উঠবেন, সরকারের দেওয়া যে বাড়িটায় উঠবেন, সেই বাড়িটাকে ব্যাপক নিরাপত্তার বলয়ে রাখা হয়েছে। কিন্তু তিনি যদি ওই বাড়িতে না থেকে তার পাশেই খালেদা জিয়া যে বাড়িতে আছেন সেই ফিরোজায় ওঠেন, তাহলে তারেক রহমানও কিন্তু খালেদা জিয়ার পরিবারের সদস্য হিসেবে নিরাপত্তা সুবিধা পেতে পারেন। কিন্তু সেটা এই মুহূর্তে তারেক রহমানদের সিদ্ধান্ত নয়। তিনি স্ত্রী কন্যা নিয়ে ফিরছেন। জুবাইদা রহমান এরই মধ্যে আবার লন্ডনে ফিরে গেছেন যাতে তারেক রহমানের সঙ্গে ফিরতে পারেন, এবং তাদের সঙ্গে ফিরছেন তাদের কন্যা জাইমা রহমানও। তো তারা যখন ফিরছেন, ফিরে তারা 196 নম্বরের বাড়িটাতে উঠবেন। বিএনপি দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই পুরো বাড়িটাতে তারা চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স, তাদের দলের যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা তারা গড়ে তুলেছেন, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যদের নিয়ে তারা ওই বাসভবনের সুরক্ষা নিশ্চিত করতে যথেষ্ট কাজ করছেন। কিন্তু তারা বলছেন তারেক রহমান যখন চলাফেরা করবেন, নির্বাচনী গণসংযোগে যাবেন বা লোকের সঙ্গে মিশবেন, তখন তার নিরাপত্তা নিশ্চিত করবার জন্য সচল অবস্থায় তার নিরাপত্তা নিশ্চিত করবার দক্ষতা এই চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের নাই। সেই নিরাপত্তাটা সরকারকে নিশ্চিত করতে হবে এসএসএফ দেওয়ার মাধ্যমে, স্পেশাল সিকিউরিটি ফোর্স দেওয়ার মাধ্যমে, এবং সরকারকে এখন সেটাও বিবেচনা করে দেখতে হচ্ছে। এবং বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল ফজলে এলাহি আকবর, তিনি কিন্তু পত্রিকাগুলোকে উদাহরণ হিসেবে বলছেন যে 2008 সালের নির্বাচনী প্রচারণার সময় খালেদা জিয়াকে এসএসএফ নিরাপত্তা দেওয়া হয়েছিল রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে, সেই হিসেবে এখন তারেক রহমানকে নিরাপত্তা দেওয়া যায় কিনা। তো সরকারের অনেকেই বলছেন, জামায়াতে ইসলামী বা রাজনৈতিক প্রতিপক্ষদের তরফেও বলা হচ্ছে যে তারেক রহমান তো সাবেক প্রধানমন্ত্রীও নন, তিনি কি করে এই সুবিধা পান। কিন্তু সরকার তবু বিবেচনা করছে। সরকার আপাতত 2000 পুলিশ মোতায়েন করেছে শুধুমাত্র বিমানবন্দরে নামলে তারেক রহমানকে ঘিরে যাতে বিশেষ নিরাপত্তা বলয় নিশ্চিত করা যায় সেটুকুর জন্য। এবং পুলিশ বলছে যে দেশে ফেরার পর তারেক রহমান এক জায়গা থেকে আরেক জায়গায় গমনাগমনের সময় পুলিশের বিশেষ প্রোটেকশন সহ বিশেষ নিরাপত্তাও পাবেন। এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ সংবাদ মাধ্যমকে পুরোটা খুলে বলতে চাইছে না যে কিভাবে তারা তারেক রহমানের বাসভবন এবং অফিসে কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করবেন। তারেক রহমান নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন, সেজন্য কিন্তু গুলশানে তার জন্য একটা বিশেষ নির্বাচনী অফিসও নেওয়া হয়েছে বিএনপির তরফে। এখন পুলিশ বলছে নিরাপত্তা ছাড়পত্র ছাড়া কাউকে তার ধারে কাছে ভিড়তে দেওয়া হবে না। পুলিশের কোন কোন সদস্য তারেক রহমানের ডিউটি করবেন সেজন্য ব্যাপক ভেটিং প্রক্রিয়া গত কয়েক সপ্তাহ ধরেই, তারেক রহমান ঘোষণা করেছেন যখন 25শে ডিসেম্বর ফিরবেন, এই গত সপ্তাহ দেড়েক ধরেই পুলিশের মধ্যে বলবৎ আছে। এরই মধ্যে বিমান বাংলাদেশের যেই এয়ারলাইন্সে করে তারেক রহমান, জুবাইদা রহমান আর জাইমা রহমান ফিরছেন, দুজন ক্রুকে কিন্তু এই ভেটিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার পর বাদ দিয়েছে বিমান কর্তৃপক্ষ তারেক রহমানের নিরাপত্তার কথা বিবেচনা করে। কারণ তারা বলছেন ওই দুই ক্রুর সাথে আওয়ামী লীগ সরকারের কোনো কোনো কর্তা ব্যক্তির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কাজেই তারেক রহমানকে রীতিমতো একটা নিরাপত্তার চাদরে ঢেকে বাংলাদেশে ইউনূস সরকার যখন নিয়ে আসছে, তখন তাকে তাদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে হচ্ছে এবং তাকে সত্যিকার অর্থে বাংলাদেশের অপরাপর রাজনৈতিক দলগুলোর চাইতে অনেক বেশি গুরুত্বের সঙ্গেই নিয়ে আসতে হচ্ছে। একরকম প্রধানমন্ত্রী মর্যাদাতেই নিয়ে আসতে হচ্ছে। মাহফুজ আনাম মতিউর রহমান যেমন বলছেন তারেক রহমানই যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন সে তো প্রথম আলো জরিপেও উঠে এসেছে। ব্যাপারটা অনেকটা তেমন। জাইমা রহমান, তারেক রহমান, জুবাইদা রহমানের সামনের পথটা সম্ভবত প্রধানমন্ত্রিত্বের দিকে, এবং সেই মর্যাদাতেই ইউনূস সরকারকে তাকে বরণ করে নিতে প্রস্তুত হতে হচ্ছে আপাতত। নির্বাচন যদি হয়, তারেক রহমান আসলে কি
আপনার কাছে কি মনে হয় যে বিএনপি একটু ডিফেন্সিভ খেলছে, এবং যদি তাই হয় তাহলে বিএনপি কেন এমন করছে? না, বিএনপি তো ধরেন যে মূল নেতাই তো নাই দেশে, বিএনপি রাজনীতিটা করবে কীভাবে? কারণ মূল নেতা থাকবে না, তাদের চেয়ারপারসন আছেন, উনি 3টা আসনে নির্বাচন করবেন বলে ঘোষণাও দিয়েছেন। না না, উনি তো ধরেন ফিজিক্যালি নট দ্যাট মাচ মানে ফিট, হ্যাঁ। উনি ধরেন একটা ঐক্য মানে যা বিএনপির ঐক্যের একটা প্রতীক হিসাবে উনি আছেন, হ্যাঁ। কিন্তু অ্যাকচুয়ালি তো দলকে নেতৃত্ব দিচ্ছে লন্ডনে বসে তারেক রহমান, এটা তো আমরা দেখতেছি নানা রকম অনলাইন ইসে। তো উনি তো মূল নেতা, হ্যাঁ, ডিফ্যাক্টো উনি, তাই না? তো এখন উনি তো দেশে নাই, তো উনি যদি দেশে না থাকে তাহলে উনি কিভাবে ওনার প্রতিপক্ষকে মোকাবেলা করবেন? আমি তো এটা বুঝি না। বাট উনি তো বিদেশে থেকেও প্রতিনিয়ত তো যোগাযোগ মেনটেন করতেছেন, বিভিন্ন সঙ্গে কথা বলছেন, এবং সেটা পাবলিক মিটিংয়ে উনি কিন্তু মানে অংশ নিচ্ছেন, ভার্চুয়ালি নিচ্ছেন। তো সেটাকে কি আপনি আপনি কম মনে করছেন? না না, দ্যাট ইজ নট এনাফ, দ্যাট ইজ নট এনাফ। যেমন ধরেন আমি বলি, 70-তে আওয়ামী লীগ কেন এই বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল? কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা পূর্ব পাকিস্তানের আনাচে কানাচে মিটিং করে বেরিয়েছেন, আপনি নিশ্চয়ই জানেন। জি। তো ওখান থেকে মানুষের ওপিনিয়ন নিয়েছেন ইত্যাদি। তারপরে ধরেন যে জিয়াউর রহমান কেন এত পপুলার? উনি প্রথম এটা বের করলেন যে মানুষের সাথে মিশতে হবে এবং প্রত্যন্ত অঞ্চলে যেতে হবে, যেটাকে পরবর্তীকালে এরশাদ ফলো করছেন। আপনি যদি দেশের মানুষের পাশে দাঁড়াতে না পারেন, সাধারণ মানুষ, আপনি কর্মী সভায় বক্তৃতা দেন, তাতে কী হলো? ইট লিটল ম্যাটার্স। আপনাকে জনসভায় বক্তৃতা দিতে হবে, আপনাকে সারা বাংলাদেশ চষে বেড়াতে হবে, যেটা করছে জিয়া, করছে এরশাদ, করছে পরবর্তীকালে হাসিনা, করছে খালেদা, করছে, তাই না? তো তারেক রহমান সেটা পারতেছেন না। উনি অনলাইনে একটা কর্মী সভায় বক্তৃতা দিলেন বা একটা অডিয়েন্সে বক্তৃতা, ইট ইজ নট এনাফ, তাই না? আর ওনার তো ফিজিক্যাল প্রেজেন্সটা খুব দরকার, তো উনি তো নাই। তো এটা তো লেভেল প্লেইং হলো না। আপনি জামাতের নেতৃত্ব দিচ্ছেন ডক্টর শফিকুর রহমান, এনসিপির নেতৃত্ব দিচ্ছেন ধরেন যে নাহিদ ইসলাম থেকে শুরু করে আর যারা আছে। তো বিএনপির কে নেতৃত্ব দিচ্ছে? মির্জা ফখরুল ইসলাম। মির্জা ফখরুল ইসলাম ইজ নট কেপেবল এনাফ টু লিড। আপনি কিন্তু একটা ভালো কথা বলছেন যে জামাতের নেতৃত্ব দিচ্ছেন ডক্টর শফিকুর রহমান। দেখেন, উনি একটা জনসভায় বক্তৃতা দিতে যে অসুস্থ হয়ে পড়ে গেলেন, তবু কিন্তু বক্তৃতা দিলেন। হ্যাঁ, এবং ওনার এই যে অবস্থানটা, শারীরিক অবস্থানটা, এবং ফিজিক্যালি ওনার যে জনগণের সামনাসামনি থাকার যে আকাঙ্ক্ষাটা, এটাও কিন্তু মানুষের মনে এক ধরনের প্রভাব। হ্যাঁ, পড়বে না, অবশ্যই পড়বে। আর তাছাড়া তারেক রহমান তো মাছ ইয়াঙ্গার দেন শফিকুর রহমান, না? তার এনার্জি আছে, তার আছে, জিল আছে, হ্যাঁ। তো উনি তো আসলে একটা অন্যরকম চেহারা হয়ে যেত বাংলাদেশের, কিন্তু না, উনি তো আসতেছেন না। কেন? উনি কি আসতেছেন না, না আসতে পারতেছেন না? এটা, হ্যাঁ, দিস ইজ ইন্টারেস্টিং কোশ্চেন। দেখেন, আমি 2টা আগে বিশ্ববিখ্যাত নাটকের একটু প্রসঙ্গটি তারপরে আসতেছি। একটা নাটক হচ্ছে স্যামুয়েল ব্যাকেটের ওয়েটিং ফর গোদো, আপনি নিশ্চয়ই শুনছেন। স্যামুয়েল ব্যাকেট খুব বিখ্যাত নাটক। ওখানে 2টা ক্যারেক্টার আছে, তারা ওই গোদোর জন্য অপেক্ষা করে, হ্যাঁ, যে উনি আসবেন, উনি এসে তাদের পরিত্রাণ করবেন, ত্রাণ করবেন ইত্যাদি। গোদো প্রমিস করে যে হ্যাঁ আগামীকাল আসবো ইত্যাদি, কিন্তু গোদো আর আসে না। এটা একটা ইটারনাল হয়ে যাচ্ছে, যে ওয়েটিং ফর গোদো, এটা চলতেই থাকতেছে। তো তারেক রহমান, আপনি দর্শকের জন্য একটু ব্যাখ্যা করে বলেন গোদোটা কি আসলে? গোদোটা হচ্ছে একটা ক্যারেক্টার, এটা নাটকের একটা ক্যারেক্টার। তো গোদোর জন্য আরো 2টা ক্যারেক্টার নাটকের অপেক্ষা করে যে উনি এসে আমাদের ত্রাণ করবেন, পরিত্রাণ দিবেন, আমরা তো হ্যাঁ মুক্তি দিবেন ইত্যাদি, কিন্তু গোদো আসে না। তো নাটকের নামই হচ্ছে ওয়েটিং ফর গোদো। তো এখন বিএনপি এবং জাতি ইজ ওয়েটিং ফর তারেক রহমান, এবং ওই যে প্রমিস থাকতেছে, গোদো যেরকম প্রমিস, হ্যাঁ আগামীকাল আসবো ইত্যাদি, উনি আর আসতেছেন না। আরেকটা ও নাটকের উদাহরণ, সেটা বিশ্ববিখ্যাত, আপনি সবাই জানেন, এটা শেক্সপিয়ারের হ্যামলেট। বলা হয় শেক্সপিয়ার হ্যামলেটের মূল চরিত্র হচ্ছে ডেনমার্কের যুবরাজ। তো বলা হয় যে ডেনমার্কের যুবরাজ ছাড়া শেক্সপিয়ার হ্যামলেট নাটক মঞ্চস্থ করা যায় না। আমাদের যে বিএনপির রাজনীতি, এইটা যে যুবরাজ তারেক তো আসলে যুবরাজ, তাই না? আমাদের মেজর জিয়া দম্পতির ছেলে, একসময় তাকে বলা হয়তো প্রিন্স। তো সেই যুবরাজ ছাড়া আপনার বিএনপির নাটক বা জাতীয় রাজনীতির নাটক কিভাবে হবে? ডেনমার্কের যুবরাজ ছাড়া যেমন হ্যামলেট নাটক মঞ্চস্থ করা যায় না, তেমনি তারেক জিয়া ছাড়া
এই বিএনপির রাজনীতির নাটক এটা মঞ্চস্থ করা যাবে না। না, তারেক জিয়ার ছাড়া না, তারেক জিয়ার উপস্থিতি ছাড়া কোনটা বলছে? ওই তো তারেক জিয়ার উপস্থিতি ছাড়া, ওইটাই আর কি। হ্যাঁ, তো দেখেন আপনি বলতেছেন কেন আসতেছে না, তাই না? আপনার প্রশ্নে ফিরে যাই, সেটা হচ্ছে এটা না $1,000,000 প্যারাডক্স। এইটার কোনো মানে আপনি কোনো ব্যাখ্যা খুঁজে পাবেন না। হ্যাঁ, ব্যাখ্যা খুঁজে পাবেন ইন দ্য সেন্স, যেমন ধরেন 16 বছর বিএনপি মানে ফ্যাসিবাদ বিরোধী বলেন, স্বৈরাচার বিরোধী বলেন, আন্দোলন করলো না, তারপরে এটার বিজয় হলো, সেই দলের নেতা আপনার সেলিব্রেশনে যোগ দিতে পারলো না। এটা একটা অস্বাভাবিক ব্যাপার না, তাই না? হ্যাঁ, আপনি এখন বলবেন যে ওনার বিরুদ্ধে মামলা ছিল ইত্যাদি, এইসব মামলা ছিল, জঙ্গিরা বের হয়ে যায় নাই, কনভিক্টরা বের হয়ে যায় নাই, কে না বের হয়ে গেছে? হ্যাঁ, আর ওনার তো মামলা, উনি তো দেশে আসবেন, অনুকূল পরিবেশ, সেই অনুকূল পরিবেশে উনি মামলাগুলো জামিন নেবেন, একই সাথে জামিন নিয়ে উনি দলকে নেতৃত্ব দিবেন, এটি সব কে বাধা দিত তাকে? বাধা দিতে জঙ্গিরা যদি বের হয়ে যেতে পারে, কনভিক্টরা যদি বের হয়ে যেতে পারে, তাই না? তাহলে উনি তো একটা বড় দলের নেতা, এবং ওনার বিরুদ্ধে মামলাগুলো তো বলা হচ্ছে যে ষড়যন্ত্রমূলক। হ্যাঁ, এবং উনি তো 24-এ গ্রেনেড অ্যাটাকের মামলা থেকে তো রেহাই পেলেন, তাই না? তো ফলে ওরকম একটা অবস্থায় উনি এসে মামলা জামিন নিয়ে উনি দলকে পরিচালনা কিন্তু আসলেন না। এবং তখন আমি 11 তারিখ পর্যন্ত ওয়েট করছি, আচ্ছা কী ব্যাপার। 12 তারিখের দিকে আমি বুঝে গেলাম যে এটা একটা -2 থিওরি। মানে গত বছরের 12 আগস্ট। হ্যাঁ, আমি বুঝে গেলাম এটা ক্লিয়ার। এবং কিছুদিন পরে আপনার খালেদ মহিউদ্দিনের শোয়ে আমি স্ট্রেট বলে দিলাম, এই যে -2 থিওরি, তারেক জিয়া ইজ নট কামিং। আমার সাথে দুদু ছিলেন, শামসুজ্জামান দুদু, উনি একটু গাইগুই করতেছিলেন। আমি বললাম দেখেন, আমি ড্যাম শিওর, কারণ আমি বাংলাদেশের রাজনীতির মোটামুটি বুঝি, তারেক রহমান ইজ নট কামিং। দেখেন এখনও আসতেছে না কিন্তু। তো এই যে আমি বললাম যে তখন, এবং এইটা কি কারণ, এটা আমি কতগুলো প্রবেবল কারণ আমি হয়তো ডিটেক্ট করতে পারছি। হ্যাঁ, জানি না এগুলো ঠিক কিনা। যেমন ধরেন একটা হলো যে তারেক রহমানকে 1-11-এর সময় যে টর্চার করা হয়েছিল, তখন ধরেন যে মানে জুনিয়র লেভেলের ওরা করছিল, ধরেন ক্যাপ্টেন, মেজর, হ্যাঁ, তো হয়তো তারা এখন ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, হয়তো তারেক রহমান ভাবতেছেন যে আমি দেশে গেলে কোন বিপদে পড়ি, হ্যাঁ, এরা তো আমার শত্রু। এটা হইতে পারে। আর একটা হইতে পারে, ধরেন তারেক রহমানের সামনে বেনজির ভুট্টোর একটা অভিজ্ঞতা আছে। বেনজির ভুট্টো তো আপনার নির্বাচনী প্রচারণায় গিয়ে আপনার নিহত হয়েছিলেন। হ্যাঁ, হইতে পারে যে এই মুহূর্তে গেলে হয়তো আমার জীবন নাশের শঙ্কা আছে। তো আরেকটা হলো যে সরকারই আসতে দিচ্ছে না। তিনটার যে কোনো একটা হবে, এছাড়া বাইরের কোনো যুক্তি দেখছি না। এখন প্রথম কথা হলো যে উনি বেনজির ভুট্টোর উদাহরণ বা সিকিউরিটির প্রশ্নে উনি আসবেন না, এটা হইতে পারে না। মানে নেতা হচ্ছে যিনি জীবনের ঝুঁকি নিয়ে জনগণের কথা বলেন। এটা আমরা সবসময় দেখছি। হ্যাঁ, যেমন ধরেন নেলসন ম্যান্ডেলা 26 বছর জেল খাটছেন, বঙ্গবন্ধু কত বছর জেল খাটছেন, কত ঝুঁকি, হ্যাঁ, ঝুঁকির মধ্যেই বাস করছেন। তো এখন মানে যদি এরকম ঝুঁকি ভেবে যদি না আসেন, এটা তো পলিটিশিয়ান বা স্টেটসম্যানের কথা হইল না। হ্যাঁ, ঝুঁকি ভেবে, ঝুঁকি থাকবেই। হ্যাঁ, ঝুঁকিকে মোকাবেলা করেই আপনাকে তো আগায় যেতে হবে। তো বলে এটার কোনো সদুত্তর নাই, উনি কেন আসতেছেন। আচ্ছা, আপনি যে বললেন যে আমি আপনার সম্ভাবনাগুলি আগে আলাপ করতে চাই, যে আপনি যে বললেন যে -2 থিওরি, -2 থিওরি বলতে আপনি আসলে এখানে কি বোঝাতে চাচ্ছেন? বোঝাচ্ছি আপনাকে। এইটা আমি একটা টেলিভিশনে বলছিও, সেটা হলো যে -2 থিওরিটা প্রথমে ছিল 1-11-এর সময়। 1-11-এর সময় আপনি নিশ্চয়ই জানেন যে খালেদা জিয়া বন্দি, শেখ হাসিনা বন্দি, তাদেরকে কন্টামিনেট করার জন্য দুর্নীতি, এটা বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে বাংলাদেশের পলিটিশিয়ানরা হচ্ছে করাপ্ট, এবং এরা করে, সুতরাং এই পলিটিক্যাল কোনো অথরিটি যেন দেশ শাসন না করে, একটা সিভিল সোসাইটি, একটা নন পলিটিক্যাল, পলিটিক্যাল একটা সিভিল সোসাইটি, এইটা ইঞ্জিনিয়ারিং করছে অনেকে, আপনি জানেন এটা কি, কারা ইঞ্জিনিয়ার। তো এখন এইটা সাকসেসফুল করতে পারে নাই মইনু আহমেদরা, এটা ইন্ডিয়ার কারণে পারে নাই। ইন্ডিয়া শেষ পর্যন্ত মানে বাধ্য করছে আপনার মইনু আহমেদকে টু গিভ ইলেকশন অ্যান্ড টু ব্রিং হাসিনা টু পাওয়ার, এটা আমরা সবাই জানি। তো এখন যেহেতু এটা ফেল করলো, তো যারা -2 যারা প্রবক্তা, হ্যাঁ, -2 যাদের ব্রেন চাইল্ড, তারা তো বসে থাকবে না, তাই না? তারা তো কন্টিনিউয়াসলি কাজ করে গেছে, করে এখন এইটা, ওই যে আমি একটা টেলিভিশনে বলছি, ফেইলিওর কি জানেন?
ফেইলিওর হচ্ছে টু বিগিন এগেইন মোর ইন্টেলিজেন্টলি। রাইট। হ্যাঁ, যখন ওটা ফেল করে গেল তখন আবার যে শুরু করবে এটা মোর ইন্টেলিজেন্টলি করতে হবে। এখন যেটা মানে হচ্ছে আগের মতো করে করা করা চলবে না, রাইট। মোর ইন্টেলিজেন্টলি করতে হবে। এখন যেটা হচ্ছে 111 যেভাবে করে, যে পদ্ধতিতে করা হয়েছিল, এইটা পদ্ধতিটা অন্য। হ্যাঁ, এটা মোর ইন্টেলিজেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে। এবং আমরা দেখতেছি তো যে মানে মুখে ধরেন যে বিএনপির কথা বলতেছে, মানে ওই যে কি মুখে মধু অন্তরে গরল একটা কথা আছে না, তো এরকম চলতেছে আর কি। হ্যাঁ, ভেতরে ভেতরে চলতেছে এরকম, বাইরে দেখাচ্ছে যে না আমরা ইয়ে। এবং আলটিমেটলি না, তাহলে এটা কি আসলে আপনার কাছে এই ধরনের এক ধরনের ষড়যন্ত্র, যদি আমি বলি, তো এটা কি বাস্তবায়ন করার মতো বাস্তবতা দেশে এই মুহূর্তে আছে? চাইলে কি তারা পারবে? দেখেন, আমি বলি আপনাকে, চাইলে পারবে না, চাইলে পারবে না। এই যে বিএনপি এবং আওয়ামী লীগকে নিরাকরণ করার যে চেষ্টা, এটা একটা খুবই বাজে একটা মানে সিদ্ধান্ত। হ্যাঁ, এর একটা অবাস্তব, ইমপ্র্যাকটিক্যাল। হ্যাঁ, বিএনপি সিদ্ধান্ত না চিন্তা? চিন্তাটাই আর কি, চিন্তা এবং সিদ্ধান্ত অনেকটা। দেখেন, বিএনপি এবং আওয়ামী লীগ এবং এই মুহূর্তে জামাত, এই তিনটা ফোর্স বাংলাদেশের মাটির সঙ্গে মিশে আছে। দিজ আর ডিপলি ইমপ্ল্যান্টেড ইন্টু দ্য সয়েল অফ আওয়ার কান্ট্রি। এটা মশক নিধন না যে কীটনাশক স্প্রে করে দিলাম আর সব মশা মরে গেল, কিউলেক্স, তারপরে অ্যানোফিলিস যা আছে, হ্যাঁ, মরে গেল। এটা দিস ইজ নট মশক নিধন। এইটা দিজ আর নট অনলি পলিটিক্যাল ফোর্স, দে আর সোশ্যাল ফোর্স অলসো। এটা সামাজিক শক্তিও বটে। জি। হ্যাঁ, এইটা দীর্ঘদিনের যে এটা রাজনৈতিক চর্চা, এইটা একটা রাজনীতির বাইরেও একটা সামাজিক শক্তি হিসেবে গড়ে উঠছে এগুলি। হ্যাঁ, এগুলি ধ্বংস করা সোজা না। হ্যাঁ, ধ্বংস করা সোজা না, এগুলো চেষ্টা হচ্ছে, মানে প্রায় চেষ্টা। যেমন আপনার ওই যে গত রেজিম বিএনপিকে নিরাকরণ করতে চাইছে, জামাতকে নিরাকরণ করতে পারে না, এটা পারবে না, এটা অ্যাবসার্ড। হ্যাঁ, না, এই বর্তমান সরকার যে এই ধরনের একটা নিরাকরণ মানে প্রক্রিয়ার সঙ্গে জড়িত, অথবা এই ধরনের নিরাকরণ প্রচেষ্টাকে কোনোভাবে সাপোর্ট দিচ্ছে, তার কোনো নমুনা কি আপনি দেখতে পাচ্ছেন? এই যে -2 থিওরি, জি। কেন, অসংখ্য নমুনা আছে, অসংখ্য নমুনা। আপনার একেবারে ব্রড বেসড যেগুলি, এক নম্বর হচ্ছে যে তারেক রহমানকে আসতে দিচ্ছে না, এটা ব্রড বেসড। হ্যাঁ, তাই না? আরেকটা হচ্ছে ধরেন যে আসতে দিচ্ছে না, এটা আপনি কিসের উপর ভিত্তি করে বলছেন? তাহলে কেন কি আছে নাকি আপনার চিন্তা? হ্যাঁ, যদি সরকার যদি বলে যে তুমি আসো, তোমার কোনো অসুবিধা নাই। এটা তো যখন নাকি ডক্টর ইউনূস যখন লন্ডনে ছিলেন, তখন কিন্তু এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি কিন্তু বলেছিলেন যে ওনার দেশে আসাতে কোনো সমস্যা নেই। শুনেন, ওটা কি এনাফ না? না না না, ওটা কোনো এনাফই না। এইটা আপনাকে তারেক রহমানকে মেন্টালি কনভিন্সড হতে হবে যে আমি দেশে গেলে আমার নিরাপত্তা ঠিক থাকবে। ওনাকে কনভিন্সড হতে হবে। উনি কনভিন্সড না, তাহলে কেন আসবে না ভাই? এই মাটির সন্তান এইখানে যে বড় যে দলটা, সেটাতে উনি নেতা, উনি কী কারণে আসবেন না আমাকে বুঝান তো। এটা তো একটা প্রবেবল কারণ থাকতে হবে, যে এই কারণে একটা যুক্তিগ্রাহ্য কারণ থাকতে হবে তো। হ্যাঁ, আচ্ছা, আপনার কি মনে হয় না যে সম্ভাব্য যে কারণটা আছে, যে কারণটাই থাকুক, কারণ তো নিশ্চয়ই একটা আছে, এই কারণটার কথা তিনি নিজে অথবা তার দল এটা যদি প্রকাশ করত যে এই কারণে আসতে পারছি না, তাহলে সেটা কি এই সরকারের উপর আরেকটা বাড়তি চাপ হতো না? শুনেন, বিএনপির রাজনীতিটা আপনি দেখতেছেন না? বিএনপির রাজনীতিটা আপনি দেখতেছেন, এটা কোনো রাজনীতি? এরকম ইনকনসিস্টেন্ট এবং এরকম মানে ইরাটিক, সকাল বিকাল, ওই যে বলেন না যে এই যে মানে সকালে এক কথা, বিকালে এক কথা। এবং আমরা তো দেখতেছি যে বিএনপির সাইকোলজিটা হচ্ছে কোনো রকমে একটা যেভাবে হোক একটা করে নির্বাচন করে ফেলতে পারলেই তো ক্ষমতায়। হ্যাঁ, সুতরাং সরকারকে অ্যান্টাগনাইজ করা যাবে না, সরকারকে গুড়ি মেরে রাখো। আপনি আজ পর্যন্ত দেখছেন সরকার এই নোট অফ ডিসেন্টটা বাদ দিলে, মানে এই যে জুলাই সনদটা বাদ দিলে, এর আগে মানে ডক্টর ইউনূস অখুশি হতে পারে এরকম একটা কথা বলছে বিএনপি? একটা। এমনকি আপনারা তাদের ইঞ্জিনিয়ার ইশরাকের একটা লজিক্যাল মুভমেন্ট থামাই দিছে। দেখেন, মানে খুবই ইন্টারেস্টিং না এটা? আপনি এখন যেহেতু বুঝে গেছে, এখন কিন্তু বিএনপি বুঝে গেছে যে কেস খারাপ, মানে এরা তাদের এই গভর্নমেন্ট তাদেরকে নিয়ে খেলতেছে। সুতরাং এখন একটু হার্ড লাইন নিচ্ছে।
এর আগে দেখেন ইউনূস সাহেব অখুশি হইতে পারে, একটা কথাও বলেন নাই, এবং আনকন্ডিশনাল কোনো রাজনৈতিক দল সরকারকে সাপোর্ট দিতে পারে, কিন্তু এটা কি কখনো আনকন্ডিশনাল হইতে পারে? কখনো হয়েছে এটা ইন দ্য হিস্ট্রি? আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে গেছে। না, একবার হয়েছিল 111-এর সময় আওয়ামী লীগ গভর্নমেন্ট 111 গভর্নমেন্টকে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়েছিল। আচ্ছা, ওইটা তো ক্ষমতায় যাওয়ার জন্য, শুনে ওই একই জিনিস। আচ্ছা, এখন দেখেন এই যে করলো না, এটা করে করে এখন বুঝলো। আমি তো বলছি যে এই যে লন্ডন সফরের সময় আসলো মির্জা ফখরুল বললেন যে পুরো জাতি আজ আনন্দিত। আমি বললাম যে, আমি পোস্ট দিলাম যে আনন্দিত না, তারেক রহমানকে 1 বেচা দেওয়া হইলো, আরও মানে 7 বেচার মধ্যে 1 বেচা দেওয়া হইলো। তো দেখেন তাই হইলো। এখন এই জিনিসগুলো যদি না বুঝে, এই জিনিসগুলো না, একটা যে মিশন, এটা কিন্তু আপনি ঠিক বলছেন। আসলে আমার কাছে মনে হয় বিএনপি রাজনীতি কি, এটা কি আসলে স্বভাবগত অপরিপক্কতা, নাকি আপনার তাকে সাপোর্ট যে আমি করছি বোঝানোর জন্য এক ধরনের মেকি মানে আচরণ করতে, যে অপরিপক্ক আচরণ করছে। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি। আপনি দেখেন কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রে সফরকালে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি কিন্তু বললেন যে উনি ডক্টর ইউনূসের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন। তো এটা তো এক ধরনের মানে তেল দেওয়া না? হ্যাঁ, শুনেন, এইটা হলো কি, আমি বলি ফখরুলের ব্যাপারটা না, আমি তো হিসাবে করি না, হিসাব করি না। আমার কাছে মনে হচ্ছে হি ইজ এ লিটল বিট পেশেন্ট অফ ডিমেনশিয়া। আমার কাছে মনে হচ্ছে, কারণ ওনার মানে বয়স হয়ে গেছে তো, এবং নানাভাবে ওনার এক ধরনের মানে মানসিক যে মানে যেটাকে বলে ভারসাম্য, সেইটা একটু নষ্ট হয়ে গেছে। এটা তার দোষ না, এটা হয়তো বয়সের কারণে। কারণ এই কথা উনি বলতে পারেন না, কোনোভাবেই এটা বলতে পারেন না যে ইউনূসের মধ্যে জিয়ার পলিটিক্যালি এটা বলা উচিত, এটা পলিটিক্যাল পার্টির মহাসচিব হিসেবে কোনোভাবেই বলতে পারেন না। এবং দেখেন ওনার কথা সেদিন বললেন যে নিজামীদের ফাঁসি দেওয়া অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, আবার এখন বলতেছেন যে কি স্বাধীনতা বিরোধীদের প্রতিরোধ করতে হবে। দেখেন এই যে এইটা হয়েছে কি, এটা ভারসাম্যহীন হয়ে পড়ছেন উনি মানসিকভাবে। তো এটা বলা যাবে না, কারণ উনি একজন রোগী, এটা বলা যাবে না, তাহলে আমাকে আবার মামলার মধ্যে ফেলে দিবে। যাই হোক, এখন কথাটা হচ্ছে যে আপনি যিনি কি বলতেছিলেন যে ওই মানে ওনারা মানে ওনাকে সাপোর্ট করতে যে দলীয়ভাবে কি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিনা? হ্যাঁ, হচ্ছে। মানে যেটা আমি বলতেছিলাম, অ্যাকচুয়ালি কিন্তু এই যে বিএনপির যে আপোষকামী রাজনীতি, এটার কিন্তু পেছনের বড় কারণটা অনেকে বুঝতে পারে না। এটা আমি কিছুটা ফিল করি। সেটা হচ্ছে বিএনপি আসলে ভয় পায় অস্ত্রের। ঠিক আছে, আপনি একটু খেয়াল করেন যে 460টা থানা লুট হয়েছে, এই অস্ত্রগুলি কোথায়? 1। 2 নম্বর হচ্ছে আসিফ মাহমুদ ভুঁইয়া বলছিলেন যে যদি 5 তারিখে পতন না হয় হাসিনার, আমরা সশস্ত্র সংগ্রামের ডাক দিতাম। তাইলে আগে থেকে অস্ত্র ছিল। তো ওই অস্ত্র প্লাস এই যে থানা লুটের যে অস্ত্র 1 হয়েছে। তারপরে যে শোনা যায় যে পাকিস্তান থেকে অস্ত্র আসছে ইত্যাদি। এখন বিএনপি বিএনপি কেন মানে নয়া পল্টনে লাখ লাখ জনসভা করে, লাখ লাখ মানুষ জনসভা করে বলবে না যে কবে নির্বাচন দিবেন, তারিখটা ঘোষণা করেন, তা না হইলে আসি আমরা, এটা বললো না। কারণটা হচ্ছে যে ভয় পাইল যে একটা যদি কনফ্রন্টেশনে যায় তাহলে একটা সংঘাত হয়ে যাবে, রক্তপাত হবে, এবং মানে জিনিসটা অস্বাভাবিক হয়ে গেলে তখন আর নির্বাচনের ব্যাপারটা পিছিয়ে যাবে। অ্যাকচুয়ালি পিছিয়ে যাবে না, যদি বিষয়টা অস্বাভাবিক হয়ে যায় তখন কিন্তু পিছিয়ে যাওয়ার জন্য বিএনপিকে দায়ী করা হবে। রাইট, এক্স্যাক্টলি। এটা 2টা কারণে। তো ফলে বিএনপি এটা কিন্তু অনেকে বুঝতেছে না, যে ভয় পায় যে বিএনপি যে সিচুয়েশনটা কি বলে জটিল হয়ে যাবে। তো এটা একটা বড় কারণ, যে কারণে এখন কি আপনার কি মনে হয় উনি মানে ওনার দল থেকে কি একটা ব্যাখ্যা দেওয়া উচিত কেন? কারণ একটা জিনিস হলো কি, শুনেন, এই যে আপনি এত ব্যাখ্যা করলেন, সাধারণ মানুষ যারা বিএনপিকে ভোট দিতে চায় অথবা ভোট দিবে, বিএনপির তো প্রচুর সমর্থক আছে সারা দেশে, প্রত্যন্ত অঞ্চলে আছে, তারা রাজনীতির এত জটিল মার পেঁচে হয়তো বোঝে না। তো তারা কিন্তু এই অভাবটা বোধ করে, এবং তারা কিন্তু জানতে চায় যে উনি কেন আসছেন না। যদি ওনারা জানিয়ে দেন তাহলে যে কারণে আসছেন না, যাদের কারণে আসছেন না, তাদের উপর কিন্তু একটা প্রেশার পড়ে। তো সেই কাজটা বিএনপি করছে না। ওই তো বললাম, বিএনপি তো ভয় পায়। এটা তাহলে একটা ভীতু দলকে আমরা রাষ্ট্র ক্ষমতায় আনবো। সেটি তো প্রশ্ন তো সেখানেই। মানে
লিডারকে কাকে বলে? লিডার হচ্ছে যে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবে, পরিস্থিতির লেজুরভিত্তি করবে না, তাই না? পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবে, তা না হলে তো আপনি লিডার কেন? হ্যাঁ, তো আমরা তো দেখতেছি বিএনপি লেজুরভিত্তি করতেছি পরিস্থিতির, ঠিক আছে? ফলে এইটা হলো না। দেখেন, আজকে যদি তারেক রহমান দেশে থাকতো, আমি একটা ছোট উদাহরণ দিই, তাইলে এই যে বিএনপির যে অভ্যন্তরীণ কোন্দলগুলি, এই যে ধরেন যে নমিনেশন নিয়ে যে মারামারি হচ্ছে বিভিন্ন জায়গায় ইত্যাদি, এগুলি কিন্তু কমে যেত, কমতো অনেক, তাই না? উনি হয়তো ফিজিক্যালি গিয়ে এগুলি হ্যান্ডেল করতেন, বা ওনার সবাইকে ডেকে, আছে না যে একটা আপনি দূর থেকে একজনকে প্রভাবিত করা আর একেবারে মানে ফেস টু ফেস প্রভাবিত করার মধ্যে পার্থক্য আছে না? অনেক পার্থক্য আছে না? তো এই জিনিসগুলি তো অনেক কমে যাইতো, তাই না? আর কি বলে যে হয়তো রাজনীতিটাও একটা অন্য রকমের মাত্রা পাইতো। হ্যাঁ, কিন্তু যতদিন এভাবে চলতে থাকবে ততদিন আমি যে শুরুতে যে কথাটা বলেছিলাম, যে আপনার কি মনে হচ্ছে এরকম যে রাজনীতিটা তাদের বিএনপির এই মেরুদণ্ডহীনতা বলেন অথবা লেজুর ভিত্তির করা বলেন, এসব কারণে রাজনীতিটা কি তাহলে এখন জামাতে ইসলামী নানাভাবে নিয়ন্ত্রণ করতেছে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। দেখেন, বিএনপি সব কুল হারাইছে। যেমন ধরেন, মুক্তিযুদ্ধের স্মারকগুলি যখন ভাঙা হলো, তখন বিএনপি যদি নিশ্চুপ ছিল, এই মুক্তিযুদ্ধের পক্ষের যে অংশটা, তাদের একটা বড় অংশকে বিএনপি হারাইছে, ঠিক আছে? কারণ বিএনপি তো অনেক মানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিএনপি সমর্থন আছে না, প্রচুর তো আছে। আচ্ছা। ওদের দলেও তো অনেক মুক্তিযোদ্ধা আছে। আর যে দলের প্রধানই বিরুদ্ধ, যে দলের প্রধানই একটা সেক্টর কমান্ডার, তো সে দলে তো মুক্তিযোদ্ধারা এমনি থাকবে না। তাহলে ওই পক্ষটাকে হারাইলো কেন? যেমন আমি তো চাইছিলাম যে বিএনপি আমার একটা আশ্রয়স্থল হোক। আমি তো নো লঙ্গার এ বিএনপি ভোটার, স্ট্রেট কাট। আমি 6 মাস পর্যন্ত বলছি যে দেখেন, জিয়াউর রহমান যেহেতু বিএনপির প্রতিষ্ঠাতা, এখানে মুক্তিযুদ্ধের একটা ফ্লেভার পাই আমি। আর যেহেতু বিএনপি মডারেট ইসলাম ধারণ করে, জঙ্গি ইসলাম না, সুতরাং এই দুইটার মিক্সচারে আমরা একটা আগায় যেতে পারি। আমার এই আকাঙ্ক্ষাকে 1 পয়সা মূল্য দেয় নাই বিএনপি, ঠিক আছে? তো আমাকে হারাইছে, তো এরকম প্রচুর লোককে হারাইছে সে। এইদিকে একটা হারাইলো, তারপর ধরে যে এইসব দোদুল্যমানতা করে টোরে, হ্যাঁ, ইভেন তাদের ওয়ার্কারদের তো হারাচ্ছে সে। ওয়ার্কাররাও তো বলতেছে যে এরকম এত আপোষকামী কেন রাজনীতি? হ্যাঁ, অনেক কর্মীও তো এগুলো বলতেছে, তাই না? তো ফলে এইটা হারাচ্ছে। এখন জামাত আপনার এই যে বিএনপির যে আপনার দুর্বলতা, উইকনেস, এইটা ক্যাশ করতেছে জামাত। এবং এইটা দেখেন মানে কত রকমভাবে বিএনপি পিছাইছে। এই যে চাঁদাবাজি, হ্যাঁ, জামাত কিন্তু, আমি জানি না জামাত কীভাবে চাঁদাবাজি করছে কিনা, আই এম নট শিওর অ্যাবাউট ইট, কিন্তু বিএনপি যে চাঁদাবাজি করছে ব্যাপকভাবে, দখলবাজি করছে, এটা ব্যাপকভাবে, এটা জেনারেল নলেজ, এটা কোনো তত্ত্ব কথা না। হ্যাঁ, এটা জেনারেল, এর জন্য গবেষণা জেনারেল নলেজ, তাই না? তারপরে ধরেন যে এই যে কি বলে যে মানে গণহারে মামলা দিছে বিএনপি। হ্যাঁ, একটা কোনোদিন হয়তো ভোট দিছে নৌকা মার্কায়, তার বিরুদ্ধে মামলা দিছে। হ্যাঁ, এই যে এত লোককে খেপায় তুলছে, তারপরে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে খেপায় তুলছে, সব কিছু মিলায় বিএনপি রাজনীতিটা একেবারেই দুর্বল হয়ে পড়েছে। এবং ওটার কি বলে যে বাই ডিফল্ট, হ্যাঁ, ইনডাইরেক্ট বেনিফিশিয়ারি হয়ে গেছে জামাত। হ্যাঁ, ইনডাইরেক্ট বেনিফিশিয়ারি। এবং দেখবেন জামাতের তো, আমি তো বলি, জামাত যদি সেইভাবে পলিটিক্সটা করতে পারে, হ্যাঁ, মানে দেখেন জামাতের রাজনীতি কিন্তু অনেক শিফট আসছে, আপনি খেয়াল করছেন কিনা? অনেক শিফট হয়েছে কিন্তু। যেমন মানে কতগুলি বলতেছে যে এমপিরা আমরা সুযোগ সুবিধা নিব না, ঠিক আছে? তারপরে নারীরা 5 ঘন্টা কাজ, তারপরে ধর মুক্তিযুদ্ধের ব্যাপারেও তাদের এক ধরনের শিফট হয়েছে কিন্তু। হ্যাঁ, এবং জামাত যে কৌশল নিছে, আমার তো মনে হয় যে মানে ওই প্রশাসনের সহযোগিতা লাগবে না, জামাত হয়তো এমনিতেই অনেক ভোট পাবে। হ্যাঁ, ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে আর কি। মানে পলিটিক্সটা জামাত ঠিক মতো করতেছে, বিএনপি করতেছে না। আর হলো যে অনেক ধন্যবাদ। আমার মনে হয় আমরা মোটামুটি বিষয়টা ধারণা পেয়েছি আমার দর্শকরা। কিন্তু এটা আপনি বললেন, আমিও শুনলাম, আমিও অনেক সময় বলে থাকি, তবে সাধারণ মানুষের কাছে কিন্তু এটা একটা বড় প্রশ্ন, যে প্রশ্নটা যেন মাহবুব কামাল তুললেন, যে তারেক রহমানের শারীরিক যে অনুপস্থিতি, এটা এদেশে সাধারণ মানুষের মধ্যে একটা বড় প্রশ্ন।